নমস্কার, লেটস লার্ন অ্যান্ড টিচ চ্যানেলের পরবর্তী ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা পড়ব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ১০ম শ্রেণীর লেসন 2 এর ফেবল নামক কবিতাটি র্যালফ ওয়ালডো এমারসনের লেখা। আমরা জানব ফেবল কাকে বলে এবং কবিতাটার নাম কেন ফেবল হয়েছে এবং এই কবিতা থেকে আমরা কি শিক্ষা পাই সবকিছু এই কবিতাটা থেকে জানবো এবং তার সঙ্গে সঙ্গে কবিতাটির ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং এবং ফুল এক্সপ্লেনেশন জেনে নেব। অতএব না করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভীষণ হেল্পফুল হবে। হোয়াট ইজ ফেবল? Fable is a short fictional story that features animals, objects, or forces of nature as characters given human qualities to teach a valuable life lesson or moral. Fable কি? ফেবল হচ্ছে একটা ছোট কাল্পনিক গল্প যেটাতে বিভিন্ন অ্যানিমেলস, অবজেক্টস অথবা প্রকৃতির জিনিসপত্রকে চিত্রিত করা হয়েছে এবং তাদেরকে হিউম্যান কোয়ালিটিস দেওয়া হয়েছে, মানে তারা হিউম্যান বিংসের মতো বিহেভ করে, কথা বলে, টু টিচ এ ভ্যালুয়েবল লাইফ লেসন অর মোরাল। এবং এই গল্পটির মাধ্যমে, ফেবলের মাধ্যমে আমরা জীবনের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, খুব মূল্যবান শিক্ষা পাই অথবা গল্পটির শেষে একটা নীতিকথা থাকে। তোমরা ছোটবেলায় সেই সিংহ এবং ইঁদুরের গল্প পড়েছ, যেখানে আমরা দেখব সিংহ বা ইঁদুর কেউই কিন্তু হিউম্যান বিইংস নয়, অথচ গল্পের মধ্যে আমরা দেখি যে ইঁদুর কথা বলছে অথবা সিংহ কথা বলছে, মানে তাদেরকে হিউম্যান কোয়ালিটিস অ্যাট্রিবিউট করা হয়েছে। এবং গল্পটির শেষে, গল্পটা পড়ার পর আমরা দেখি যে সেখান থেকে অবশ্যই আমরা একটা নীতিশিক্ষা পাই। তেমনি ঈশপের প্রায় প্রত্যেকটি গল্পই হচ্ছে এক একটি ফেবল। আমরা আরও গল্প পড়েছি, যেমন সেই সিংহ এবং কচ্ছপের গল্প, সেখানেও আমরা দেখতে পাই সিংহ এবং কচ্ছপ তারা হিউম্যান বিইংসের মতো কথা বলছে, বিহেভ করছে, তো সেটিও একটা ফেবল। এবং সেখানে অবশ্যই আমরা শেষে একটা মোরাল লেসন আমরা পড়তে চলেছি ফেবল। সেখানেও আমরা দেখব যে একটা কাঠবিড়ালি, যেটা একটা অ্যানিমালস এবং সেটাকে হিউম্যান কোয়ালিটিস অ্যাট্রিবিউট করা হয়েছে, এবং নেচারের একটি অবজেক্ট যেটা মাউন্টেন, সেখানেও হিউম্যান কোয়ালিটিস অ্যাট্রিবিউট করা হয়েছে এবং মাউন্টেন এবং স্কুইরেলের ঝগড়া চলছে, তারা হিউম্যান বিইংসের মতো বিহেভ করছে। এবং কবিতাটির শেষে আমরা দেখতে পাবো যে কবিতাটার মাধ্যমে আমরা একটা লেসন পাই, একটা খুব ভ্যালুয়েবল লাইফ লেসন পাই। আর এই জন্যই আমাদের এই ফেবল কবিতাটির নামকরণ ফেবল, সেটা সার্থক হয়েছে। চলো তাহলে কবিতাটির লেখক র্যালফ ওয়ালডো এমারসনের সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। র্যালফ ওয়ালডো এমারসন জন্মেছিলেন 1803 সালে এবং উনি পরলোক গমন করেন 1882 সালে। ওয়াজ অ্যান আমেরিকান এসাইস্ট, ছিলেন একজন আমেরিকান প্রাবন্ধিক, লেকচারার অ্যান্ড পোয়েট এবং কবিও ছিলেন। হিজ ফেমাস পোয়েমস, তার বিখ্যাত কবিতাগুলি ইনক্লুড কঙ্কর্ড হাইম অ্যান্ড ব্রহ্মা। এই দুটো হচ্ছে তার বিখ্যাত দুটি কবিতার নাম। এবার চলো আমরা কবিতাটা সম্পর্কে কিছু জেনে নিই। দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভারসেশন, কবিতাটি বর্ণনা করে একটি কথোপকথন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। কাদের মধ্যে কথোপকথন হচ্ছে? একটি কাঠবিড়ালি এবং একটি পর্বতের মধ্যে। দ্য স্কুইরেল, কাঠবিড়ালিটি, পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, লিভিং অর নন living, big or small, have their individual reasons for existence. কাঠবিড়ালিটি উল্লেখ করে যে এই জগতে প্রত্যেকটা জিনিস, সে জীবন্তই হোক বা জীবন্ত না হোক, মানে জড়ই হোক আর জীব হোক, প্রাণ থাকুক বা নাই থাকুক, বিগ অর স্মল, বড়ই হোক বা ছোটই হোক আকারে, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস, তাদের ব্যক্তিগত কারণ আছে, ফর এক্সিস্টেন্স, আবির্ভাব হওয়া। মানে এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যতই দেখতে তুচ্ছ হোক বা চোখে দেখা যাক বা না যাক, তাদের প্রাণ থাকুক বা না থাকুক, তাদের পৃথিবীতে আসার যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ আছে। এই বার্তাটা এই স্কুইরেলের
কথার মধ্য দিয়ে কবি এই কবিতার মধ্য দিয়ে আমাদের কাছে পৌঁছাতে চেয়েছেন। চলো তাহলে কবিতাটি পড়ে নেওয়া যাক। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, পর্বত এবং কাঠবিড়ালিটির হ্যাড এ কোয়ারেল, ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার মিন্স প্রথম জন, কল দ্য লেটার মানে ঠিক তার পরের জন, প্রথম জন তার পরের জনকে বলল লিটল প্রিগ, লিটল মিন্স ছোট্ট, প্রিগ মানে নীতি বাগিস। ফর্মার মিন্স এখানে মাউন্টেনকে রেফার করা হয়েছে। ফর্মার বলতে ঠিক প্রথমজন, দেখো এখানে মাউন্টেনের কথা প্রথম উল্লেখ করা হয়েছে এবং স্কুইরেলের কথা পরে উল্লেখ করা হয়েছে। তো ফর্মার বলতে আমরা প্রথমজন অর্থাৎ মাউন্টেনকে রেফার করা হয়েছে। অ্যান্ড লেটার মিন্স ঠিক তার পরের জন, এখানে মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে শেষে স্কুইরেলকে মেনশন করা হয়েছে, তাই লেটার বলতে স্কুইরেলকে রেফার করা হয়েছে। তো মাউন্টেন স্কুইরেলকে বলছে লিটল প্রিগ, ছোট্ট নীতি বাগিস। এবার প্রিগ কাকে বলে? প্রিগ বলতে ভণ্ড সাধু বলা যায়, মানে তারা প্রচণ্ড মুখে বড় বড় কথা বলে, নীতির কথা বলে, জ্ঞানের কথা বলে, কিন্তু অ্যাকচুয়াল লাইফে তারা হয়তো নিজেরাই সেটা মেনে চলে না। তো এই ধরনের যে মানুষ তাদেরকে প্রিগ বলা হয়। এখানে মাউন্টেন কিন্তু স্কুইরেলকে একটু ব্যঙ্গ করেই বলেছে ছোট নীতি বাগিস। আমরা পিতা পুত্রের গল্পে অঙ্কিতে পড়েছি যে পিতা এবং পুত্রের বয়স যথাক্রমে এত এত। সেখানে দেখো যথাক্রমে কথাটার মধ্য দিয়ে আমরা কি বুঝতাম, যদি পিতা কথা আগে মেনশন করা থাকে এবং পুত্রের কথা পরে মেনশন করা থাকে, তাহলে প্রথমের বয়সটা পিতার এবং পরের বয়সটা পুত্রের। এখানেও ঠিক তেমনি ফর্মার বলতে প্রথম জন মানে মাউন্টেনকে রেফার করা হয়েছে, অ্যান্ড লেটার মিন্স স্কুইরেলকে রেফার করা হয়েছে। তো এখান থেকে কিন্তু এমসিকিউ এর জন্য ভীষণ প্রশ্ন আসে যে ঝগড়া কাদের মধ্যে হয়েছিল, মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে হয়েছিল, এরকম কোশ্চেন আসে। ফর্মার বলতে কাকে বোঝানো হয়েছে, লেটার বলতেও কাকে বোঝানো হয়েছে, এবং লিটল প্রিগ বলতে কাকে এখানে রেফার করেছে, মাউন্টেন। অতএব লিটল প্রিগ বলতে এবং লেটার বলতে কিন্তু স্কুইরেলকেই রেফার করা হয়েছে। নেক্সট লাইনে দেখো, বার্ন রিপ্লাইড, বার্ন মিন্স কিন্তু স্কুইরেলকেই বলা হয়েছে, অর্থাৎ বার্ন অলসো রেফার্স টু দ্য স্কুইরেল। বার্ন রিপ্লাইড দিচ্ছে মানে স্কুইরেল কিন্তু চুপ নেই, তাকে যে ব্যঙ্গ করে কথাটা বলল মাউন্টেন, স্কুইরেল কিন্তু চুপ করে বসে নেই, সে এবার প্রত্যুত্তরটা দিচ্ছে। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, হ্যাঁ আমি ছোট কিন্তু তুমি তো নিঃসন্দেহে বড়। But all sorts of things and weather must be taken in together to make up a year and a spare. কিন্তু all sorts of things, প্রত্যেক ধরনের জিনিস, and weather, আবহাওয়া, must be taken in together, একসঙ্গে অবশ্যই নিতে হবে, to make up a year, একটি বছর তৈরি করতে, and a spare, এবং একটি বলয় বা একটি গোলক তৈরি করতে। দেখো একটা বছরে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথাই বলি, একটা বছরে যে 6টা সিজন থাকে, যদি আমরা গ্রীষ্মকাল অথবা শীতকালকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে বছরটা সম্পূর্ণ হয়েছে। তাই সমস্ত আবহাওয়াকে কিন্তু একসঙ্গে নিতে হবে, একসঙ্গে ধরেই একটা বছর কমপ্লিট হয়। তেমনি একটা বলয় যদি ধরি বা একটা গোলক ধরি, যদি আমরা বৃত্তের কথাই ভাবি, বৃত্তের যে বৃত্তচাপ কিছুটা অংশ যদি ছেড়ে রাখা হয়, তাহলে কি বৃত্তটা সম্পূর্ণ হয়েছে বলা হবে? তা তো হবে না। তেমনি স্পিয়ার বলতে যে সম্পূর্ণ গোলক বা বলের কথা বলা হয়েছে, যদি আমরা পৃথিবীটাকেই ধরি, পৃথিবীতে কিন্তু ছোট বড় উঁচু নিচু সমস্ত জিনিসকে একসঙ্গে নিয়েই কিন্তু পৃথিবীটা তৈরি হয়েছে। তো স্কুইরেল এখানে সেটাই বলছে যে সমস্ত ধরনের জিনিস এবং সমস্ত আবহাওয়া বা ওয়েদারকে নিয়ে তবেই একটা বছর সম্পূর্ণ হয়, তেমনি একটা গোলকও সম্পূর্ণ হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি মনে করি না এটা অপমানজনক কিছু, টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটা অর্জন করা। হ্যাঁ আমি ছোট প্রাণী, এই পৃথিবীতে আমি খুব কম জায়গা অর্জন করে আছি, কম জায়গা নিয়ে আছি। একটা মাউন্টেন বিশাল বড় আকারের, বিশাল বড়
জায়গা নিয়ে আছে। কিন্তু স্কুইরেল বলছে তার জন্য আমি এটা অপমানজনক বলে কিছু মনে করি না। আমি নিজে ছোট বলে এটাকে আমি নিজেকে নিজে ছোট মনে করি না। আমি ছোট জায়গায় যেটা নিয়ে আছি এটা আমার কাছে অপমানজনক নয়। আমি ছোট বলে এটা আমার কাছে অপমানজনক নয়, আমি সেটা মনেই করি না। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো বড় নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো বড় নও। দেখো, মাউন্টেনকে কিন্তু প্রত্যেক কথায় কথায় তাকে সত্যিটা ধরিয়ে দিচ্ছে। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি আমার মতো অর্ধেক প্রাণবন্ত নও। আমরা স্কুইরেলকে তো দেখেছি কাঠবিড়ালিকে, যে কখনো গাছের উপর উঠে যাচ্ছে, আবার কখনো গাছের উপর থেকে নেমে আসছে, কোথাও কিছু কুড়িয়ে খাচ্ছে, গাছের এই ডাল ও ডাল ছুটে ছুটে বেড়ায়, কখনো স্থিরভাবে দেখা যায় না স্কুইরেলকে। তো স্কুইরেল বলছে যে হ্যাঁ, আমি ছোট, আমি অল্প জায়গা জুড়ে থাকি, আমি তোমার মতো বড় নই, কিন্তু তুমিও তো আমার মতো ছোট নয়, এবং আমার মতো এর অর্ধেকও তুমি চঞ্চল হতে পারবে না। একটা মাউন্টেন যেখানে জন্মেছে, আমৃত্যু সে সেখানেই থেকে যায়, ওখান থেকে এক চুলো নড়ার তার ক্ষমতা থাকে না, সে এত বড় হওয়া সত্ত্বেও। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। হ্যাঁ, আমি অস্বীকার করব না যে তুমি আমার জন্য খুব সুন্দর ট্রাক তৈরি করে দাও, পথ তৈরি করে দাও। ট্যালেন্টস ডিফার, প্রতিভা আলাদা আলাদা হয়, সবাইয়ের একই প্রতিভা হয় না। কেউ ভালো রান্না জানে, কেউ ভালো পড়াতে জানে, কেউ ভালো ছবি আঁকতে জানে, কেউ ভালো গান গাইতে জানে। তো প্রতিভা আলাদা আলাদাই হয়। অল ইজ ওয়েল, সমস্ত প্রতিভাই খুব ভালো, অ্যান্ড ওয়াইজলি পুট, এবং খুব বিবেচনা করেই রাখা হয়েছে। বিবেচনা করে অলমাইটি গড আমাদের প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা ট্যালেন্ট দিয়েছেন। প্রত্যেকের মধ্যেই আমাদের আলাদা আলাদা ট্যালেন্ট আছে, তিনি বিবেচনা করেই সেটা দিয়েছেন, এবং প্রত্যেকটা ট্যালেন্টই সুন্দর। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট, যদিও আমি জঙ্গল বইতে পারি না, অন মাই ব্যাক, আমার পিঠে করে, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো পারো না একটা বাদাম ভেঙে খেতে। দেখো, খুব সুন্দর এখানে কবিতাটা বর্ণনা করেছেন কবি। এই কবিতাটার একটাই মেসেজটা হচ্ছে কি, যে নট এ সিঙ্গল থিং ইজ ইউজলেস ইন দিস ওয়ার্ল্ড। একটা জিনিসও অপ্রয়োজনীয়ভাবে তিনি তৈরি করেনি। এভরি লিটল থিং হ্যাজ ইটস ওন ইম্পর্টেন্স, হি অর সি অর ইট হ্যাজ বিন ক্রিয়েটেড ফর এ স্পেসিফিক রিজন, সো নো ওয়ান অর নাথিং শুড বি হিউমিলেটেড। কোনো কিছুকেই আমাদের ছোট করে দেখানো উচিত নয়। প্রত্যেকটা জিনিসের এই জগতে, এই পৃথিবীতে যা সৃষ্টি হয়েছে, গড সৃষ্টি করেছেন, প্রত্যেকেরই নিজস্ব জায়গায়, প্রত্যেকেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাউকেই ছোট করে আমাদের দেখানো উচিত নয়। এই শিক্ষাটা আমরা এই কবিতা থেকে পেলাম, এটাই এই কবিতাটার মেসেজ। আশা করি কবিতাটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।